প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গায় দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারও ছিল না। কেননা ওইসব অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে তখন লোকবসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। একবার হলো কি, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গায় এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সবকিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছুই নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে সে যে ডাকাতের পাল্লায় পড়বে না, তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চাই কারো? অবশেষে অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে এই মনে করে ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে। এইভাবে কিছুটা পথ আসার পরেই ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া আর কিছুই নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে সে। সেই ঘন অন্ধকারে লোকটির সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব। তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটোও হঠাৎ থমকে দাঁড়ালো। অন্ধকারের ভিতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে আয়। বিধুভূষণ বুঝল এই অন্ধকারে যাদের ভয় সে করেছে এ তারা নয়, বরং যাদের কথায় একবার তরেও মনের মধ্যে উকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। ওর শিরদাঁড়া বেয়ে একটি হিমস্রোত নেমে গেল। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছো কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন খিলখিল করে হেসে উঠল। সে কি হাসি, যেন সর্দি বসা ঘর ঘরে গলা। বলল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটি ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো জ্বলছে। তারা বলল, এই সময় এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে, কাল সকাল হতে তর সইল না। এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো? ওকে জিজ্ঞেস করো। ওর বাবার খুব অসুখ রে, সেই শুনে ও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কে? তুই ওর কে? হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গেই
সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল সেই ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎই এক সময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের। বিধুভূষণ বুঝল আজ আর তার নিস্তার নেই। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দল বলে সে আক্রমণ করবে এবার। কালীচরণ ভয়ঙ্কর ডাকাত, যার প্রাণে কোনো মায়া মমতা বলে কিছুই নেই। দলের পুরো ভাগেই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুকুর গ্রামের ছেলে। আমার বাবার অসুখের খবর পেয়ে আমি আসছি। আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকটভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি বিভৎস হাসি। সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? কে? ধমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলেই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাসফেসে গলায় অন্ধকারে যেন কারা বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে। গর্জে উঠল কালীচরণ। কে বলে এই কথা? কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দেব। শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অন্তত ঘরে যেতে দাও। বাবা আমার মৃত্যু শয্যায়। তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই কালীচরণ। আমি শেষ দেখাটা দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা, জানিস তো আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে। আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। শুধু ঠং করে একটা শব্দ হলো। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবার আমার খেলাটা দেখ। বলেই সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে ছিল পালালো। শুধু পালিয়ে যেতে পারল না কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধড়ের ওপর মুন্ডুটা পাকিয়ে আছড়ে দিয়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাব্বাস, সাব্বাস বিধুভূষণ, সাব্বাস। বিধুভূষণ সেই রকম লৌহকঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এই সব চিন্তা করতে করতেই গা মাথা সব ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই বিধুভূষণ হঠাৎ সেইখানে মাথা ঘুরে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল ওকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছে।
ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্টচক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারো কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও নয়। বলা যায় না কি থেকে কি হয়। সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায়ে ধরা পড়বে কি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প চাপাডাঙ্গার বাঁধ।